এই কুখ্যাত ক্রিমিনালকে ভাঙড় থেকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, সমাজ বিরোধীটাকে ভাঙড় থেকে খালি হাতে ফিরিয়ে ক্যানিং পূর্বে পাঠিয়ে দিয়েছে। যে এতদিন ধরে ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, নতুন করে ভাঙড়কে ধ্বংস করার জন্য এখানে আসার চেষ্টা করছে। ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলমান, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বোনেরা ওর বিরুদ্ধে ভোট দিয়ে ওকে পরাজিত করে ভাঙড় থেকে বিতাড়িত করেছে। এটা যেন রাজ্যের মানুষ জানতে পারে, রাজ্যের মানুষ যেন চর্চা করে। এই উপহারটা আমি পেতে চাই আপনাদের কাছে। আমি গর্বের সাথে বলি, ভাঙড়ের মানুষের সাথে একবার মেশো। কারণ দেখুন, আজকে স্টেজ থেকে বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ধর্মীয় একটু টেনশন হয় কিছু তথাকথিত ধার্মিকদের জন্য। কিন্তু আমি গর্বের সাথে বলি, আমার ভাঙড়ে কিন্তু রাজনৈতিক হিংসা ওরা করে, আমরা মার খাই, আমরা কিন্তু মারি না। তারপরেও দেখুন ভাঙড় এমন এক মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এখানে দেখুন মন্দিরের দালানে আমার চাচিমা বসে মায়ের সাথে অন্য একটা মায়ের সাথে গল্প করে, এখানে কোনো ভেদাভেদ নাই। মসজিদের উজুখানায় যেখানে বসার রাস্তার ধারে জায়গা আছে, আমার সনাতন কাকা বসে থাকে, জব্বাচ্চার সাথে বসে আড্ডা দেয়। এইটাই হচ্ছে ভাঙড়ের মাটি, সম্প্রীতির মাটি। এই মাটিকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দেব না। তাই এই চর্চা রাজ্যের বিভিন্ন জায়গায় করতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে। আগামী দিন রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো প্রার্থী দাঁড় করালে যদি একটু ভেবে চিন্তে দাঁড় করায়, যেটা খুনি, এটা মস্তান, এ বোম মারে, এ নোটরিয়াস ক্রিমিনাল, একে যদি ওখানে দাঁড়ায়, ওখানকার কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, সেটা দেখার দরকার নেই। কে হিন্দু, কে মুসলমান, পরিচয় দেখার দরকার নেই। ওকে বিধানসভার মধ্যে পাঠালে মানুষের কিছু লাভ হবে না। ওর প্রভাব প্রতিপত্তি, অ্যাসেট সম্পত্তি বাড়বে। ওর পরিবর্তে শিক্ষিত মার্জিত যে মানুষের কথা বলে, হিন্দুর কথা বলে, দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, মহিলার কথা বলে, নারীর কথা বলে, আপনার দেবদেবীদের কথা বলে, শ্রমজীবী মানুষের কথা বলে, কৃষকের কথা বলে, ছাত্রের কথা বলে, যুবকের কথা বলে, সরকারি কর্মচারীদের হকের বিয়ের কথা বলে, তাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবো। এই দৃষ্টান্ত আজকে তৈরি আপনাদেরকে করতে হবে। আজকে যেমন চারিদিকে চর্চা কি হচ্ছে, দ্বিতীয় ভাঙড় বানাবো, মানে নওশাদ সিদ্দিকীর সাথে আরো বিধায়ক পাঠাবো। চর্চা হচ্ছে তো ভাই, যেখানে কান পাতলে দেখবেন লেখেছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, চোখ রাখবেন, এ কথাই বলছে দ্বিতীয় ভাঙড় হবে, মানে আবার একজন খামচিহ্নের বিধায়ক বাড়বে, তাই তো? তাহলে যদি এটা চর্চা হয়, ভালো লাগছে কি খারাপ লাগছে আপনাদের? তাহলে আবার যদি আপনারা যদি এটা করতে হবে 29 এপ্রিল এই নোটরিয়াস ক্রিমিনালকে ব্যাপকভাবে পরাজিত করিয়ে ক্যানিং পূর্বে পাঠিয়ে দিলে সারা রাজ্যের মানুষ আপনারা যে দৃষ্টান্ত উদাহরণ তৈরি করবে সেটাকে ফলো করবে, এবং আগামী দিনে কোন দল কাকে প্রার্থী করতে গেলে ভাববে যে আইন রেখে যদি প্রার্থী করেছি কিন্তু মানুষ একে ভোট দেবে না, একে পরাজিত করবে, তাহলে প্রার্থীটাও ভেবে চিনতে হবে। যেমনই প্রার্থী তৈরি হবে যে মানুষের জন্য ভাববে, যে সমাজের জন্য ভাববে, যে দেশের জন্য ভাববে, সেই প্রার্থী সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, মানুষ মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই প্রার্থী জিতে বিধানসভার মধ্যে যাবে। তাই হবে তো নাকি ভাই? তাহলে আগামী 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, মায়েরা, প্রশ্ন অনেক থেকে যায়, প্রশ্ন অনেক থেকে যায়, কেন আমার উপরে এত চাপ, কেন আমাকে আটকাতে হচ্ছে? আমার দোষটা কি জানেন? আমি একা শুধু মুসলমানদের কথা বলি না। আমি যদি হয়তো শুধু মুসলমানের এটা নাই, মুসলমানের ওটা নাই, মুসলমানের এটা নাই যদি বলতাম, হয়তো আমার উপরে এত চাপ দিত না। কিন্তু আমি মুসলমানের সাথে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে যেমন বলবো, আমার চোখের সামনে একটা দলিতের সাথে অন্যায় হবে, আমি চুপ থাকতে পারবো না। তাতে আমার এমএলএ সিট থাকুক আর নাই থাকুক, এটা আমার অপরাধ। একজন আদিবাসী চাকরি খেয়ে নেবে, চাকরি চুরি করে নেবে, আমি চুপ করে বসে থাকবো, আদিবাসীর হয়ে বলবো না, এ আমার দ্বারাই হবে না। একজন দলিত ভাই, আদিবাসী দলিত ভাই তার চাকরি চুরি করে নেবে, আমি এটা চুপ করে থাকতে পারবো না। আপনাদের একটু জানিয়ে দিতে চাই, আমার উপরে এত চাপ দেওয়া হয় কেন? আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন? আমাকে আটকানোর চেষ্টা এই জন্যই হচ্ছে, এই নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য কথা বলে না, এই মানবতার কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সেই জন্য
একে আটকাও, কারণ একে যদি মানুষের চোখ খুলে দেয় তাহলে রাজনীতির কারবারিদের করে কামিয়ে খাওয়া বন্ধ হয়ে যাবে। কেউ ঘুমটা টেনে হিজাব টেনে রমজান মাসে ফল ইফতার করে নাটকটা বন্ধ হবে, আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই ডায়লগটা বন্ধ হয়ে যাবে। ওই জন্য শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিরা চক্রান্ত করে নওশাদ সিদ্দিকী আইএসএফকে আটকানোর চেষ্টা করছে। তবে একটা কথা বলতে চাই, আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, মানুষের মতামতকে মান্যতা দেয়। এটা 2021 নয়। অনেক ভাইরা তখন আমাদের নতুন দল হয়েছে, নওশাদের মাথায় টুপি মুখে দাঁড়ি, ওকে ভোট দেবো কি দেবো না, ও কি কথা বলবে না বলবে। এটা 2026 সরকার সাহেব ভাবছে অনেক ভাঙড়ে যে নন মুসলিম ভাইরা আছে সবটাই নাকি ওকে দিয়ে দেবে। অত সহজ নয়। আজকের ডেটে মানুষ যথেষ্ট সচেতন হয়েছে, নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবে না। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়েও দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য যিনি লড়াই করছেন তার পক্ষেই ভোট আসবে, এটা আমার বড় ভরসা। শুধু তাই নয়, আদিবাসী দলিতদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে সেটা নিয়ে সোচ্চার যিনি হচ্ছেন তার পক্ষেই স্বাভাবিকভাবেই ভোটটা আসবে। আপনাদের আমি তিনটে উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। প্রথম উদাহরণ, আমাদের পশ্চিম বাংলায় সরকারি চাকরির ক্ষেত্রে 22% দলিত ভাইদের জন্য আছে, পিছিয়ে বর্গের হিন্দু ভাইদের জন্য আছে। খাতাই কলমে 100 জন সরকারি চাকরি পেলে, 100 জন উচ্চ শিক্ষায় সংরক্ষণ পেলে 22 জন দলিত পিছিয়ে বর্গের হিন্দু হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। খাতাই কলমে 100 জনের মধ্যে 22 জন পিছিয়ে বর্গের হিন্দুকে চাকরি দিলেও প্রকৃত অর্থে হিন্দু পিছিয়ে বর্গের হিন্দু চাকরি পাচ্ছে না, কারণ ফেক সার্টিফিকেট বানিয়ে প্রকৃত যারা পিছিয়ে বর্গের হিন্দু তাদের কোটা থেকে উচ্চ বর্ণের যারা আছে বা অন্যান্য ধর্মের যারা আছে তারা চাকরিটাকে লুট করার চেষ্টা করছে। আর বিধানসভাতে 68 জন পিছিয়ে বর্গের হিন্দু সমাজের বিধায়ক থাকার পরেও তারা একবারের জন্য মুখ খুলছে না। এই ভাঙড় যাকে পাঠিয়েছে নওশাদ সিদ্দিকী, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, বিধানসভার বাইরে দাঁড়িয়ে আমার দলিত ভাইদের পিছিয়ে বর্গের হিন্দু ভাইদের জন্য আমি সওয়াল করছি, বিধানসভার মধ্যে যত ফেক এসসি সার্টিফিকেট আছে বাতিল করতে হবে, প্রকৃত দলিত ভাইদের চাকরির ব্যবস্থা করতে হবে। 22% যে চাকরি দলিতদের জন্য আছে প্রকৃত দলিতদেরকে দিতে হবে। আওয়াজ আমি তুলেছি, বুঝতে পারছেন? রাগ তো আমার উপরে। এই জন্য নওশাদ কেন আওয়াজ তুলবে? নওশাদের উচিত ছিল কি বলা, আওয়াজ তোলা, মুসলমানদেরটা বলুক শুধু, মানে ভাগ করে দাও, বুঝতে পারছেন? কিন্তু ও আমার দ্বারাই হবে না। কথাই আছে দুধে পানি মেশায়, তাই না? এটা প্রচলিত প্রবাদ। কিন্তু তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হয়, মানে দুর্নীতির লেভেলটা এরকম চলে গেছে। পশ্চিম বাংলায় 80 লাখ আদিবাসী আছে, আর সার্টিফিকেট কত পেয়েছে আছে জানেন? 1.5 কোটি। 80 লাখ আদিবাসী, আর আদিবাসীদের এসসি শিডিউল ট্রাইবে যে সার্টিফিকেট 1.5 কোটি। তার মানে 70 লাখ কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমার অপরাধ। এটা কেন নওশাদ সিদ্দিকী ধরবে? এর বিরুদ্ধে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন মন্ত্রীকে প্রশ্ন করবে যে আজ পর্যন্ত কত ফেক সার্টিফিকেট ধারীকে গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা করেছে? মন্ত্রী মহাশয়কে কেন প্রশ্ন করবে? মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারে না, মাথা হ্যাট করে থাকে, এটা ওদের খারাপ লাগে। কিন্তু নওশাদ সিদ্দিকী দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়ে আসতে হবে, ওটা পরোয়া করে না। আদিবাসীদের তুমি চাকরি কেড়ে নেবে, প্রকৃত আদিবাসীদের যে অধিকার তুমি কেড়ে নেবে, আমি চুপ করে থাকতে পারি না। কারণ আমার ভাঙড়ে আদিবাসী সমাজের মানুষ আছে, দলিত সমাজের মানুষ আছে, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের কোটা থেকে যে চাকরি চুরি হচ্ছে, আমি চুপ করে থাকতে পারি না। 2021 সালে কজন আদিবাসী আমাকে ভোট দিয়েছে, কজন দলিত আমাকে ভোট দিয়েছে, কত মুসলমান আমাকে ভোট দিয়েছে, সে আমি কোনো প্রয়োজন বোধ করি না। আমি ভাঙড়ের বিধায়ক, আজকে রাজ্যের বিধায়কে পরিণত করেছে। তাই ভাঙড়ের মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সওয়াল করেছে, আমি আওয়াজ তুলেছি যে 70 লাখ এক্সট্রা আদিবাসী সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে, অবিলম্বে সেগুলোকে বাতিল করতে হবে। প্রকৃত আদিবাসীদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। 100 জন চাকরি করলে 6 জন আদিবাসী চাকরি পাবে। 100 জন উচ্চ শিক্ষায় সংরক্ষণের আওতায় আসলে 6 জন আদিবাসী হবে। 6 জন খাতাই কলমে আসলে 3 জন প্রকৃত আদিবাসী আসে না। অর্থাৎ ওই যে 70 লাখ ভেজাল মাল আছে, ওই ভেজাল থেকে টেনে নিয়ে এসে ঢুকিয়ে দেয়। তাহলে প্রকৃত আদিবাসীরা আজকে বৈষম্যের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে আমি বলি হয়তো আমার উপরে অপরাধ, নওশাদকে আটকাতে হবে। তাই আমি বলবো চোখ কান খুলে চলবে।
বলবেন কাকে কান নিয়ে চলে গেল কানের দিকে তাকাবার দরকার নেই কানে হাত দিয়ে দেখুন আপনার জন্য কে সওয়াল করছে আপনি দলিত আপনার হেকে কথা বলছে আপনি আদিবাসী আপনার হেকে কথা বলছে আপনি মুসলমান আপনার হেকে কথা বলছে আপনি নারী আপনার অধিকারের জন্য কে কথা বলছে একটু চোখ কান খুলে দেখুন ওই একদিকে জোড়া ফুল আদিবাসীদের সার্টিফিকেট চুরি করছে একদিকে জোড়া ফুল দলিতদের সার্টিফিকেট চুরি করছে অপরদিকে খাম চিহ্ন কেন সার্টিফিকেট চুরি করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করছে এখানে দলিত আদিবাসী সমাজের যারা মানুষ আছে আপনাদের বলবো আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের হাতে ছেড়ে দিলাম কারণ বিধানসভার মধ্যে 18 জন আদিবাসী সমাজের বিধায়ক 68 জন দলিত সমাজের বিধায়ক থাকার পরও যে কথা বলার সাহস পাই না ভাঙড় এক সংযুক্ত মোর্চার বিধায়ককে পাঠিয়েছে তাদের থেকে বেশি লড়াই করি তাদের থেকে বেশি প্রশ্ন আমি করি ওটাই হচ্ছে আমার উপরে রাগ আর মুসলমানদের তিনটে বলেছিলাম উদাহরণ দেবো দলিত আদিবাসী মুসলমান রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ বলছে 100 জন সরকারি চাকরি পেলে 10 জন পিছড়ে বর্গের মুসলমান পাবে যদি দেওয়া হয় তাহলে কি হবে মুসলমানরা যে ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে আছে ফরওয়ার্ডে যাবে এগিয়ে যাবে ঠিক যেভাবে 100 জন চাকরি পেলে 22 জন যদি দলিত হিন্দুকে দেওয়া হয় পিছিয়ে বর্গের যে হিন্দুরা আছে তাহলে এগিয়ে যাবে ঠিক আদিবাসী যদি 6 জনকে দেওয়া হয় পিছিয়ে আছে ওই সমাজ এগিয়ে যাবে দেখুন মমতা ব্যানার্জি এত বড় চালাকির সাথে কাজ করেছে বলছে চাকরি দিচ্ছি তাহলে প্রমাণ দিতে হবে তো যখন বামেরা সরকার থেকে যায় 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন মুসলমান থাকতো অনেক কম হয়ে গেছিল মমতা ব্যানার্জি বলছে এত চাকরি দিচ্ছি তাহলে ওটা বেরোতে 14% হওয়া দরকার তাই না এখন 100 জন সরকারি চাকরি থাকলে একজন মুসলমানকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে কিন্তু কি বলছে 10% দিয়ে দিয়েছি ওবিসি এ ওবিসি বি ঘেটে ঘ করে দিয়েছে আনসাইন্টিফিক ওয়েতে গিয়ে সার্ভে না করে তারা যখন দিয়েছে আইনের জায়গায় ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে আমরা বারবার বলেছি নওশাদ সিদ্দিকীকে পিছড়ে বর্গের মুসলমান হিসেবে ট্রিট করতে লাগবে না প্রকৃত অর্থে যারা পিছড়ে বর্গের মুসলমান হবে সার্ভে হোক কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশনের গাইডলাইন অনুযায়ী সার্ভে হোক সায়েন্টিফিক ওয়েতে পিছড়ে বর্গের মুসলমানকে ইনক্লুড করা হোক রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% যে সংরক্ষণের উচ্চ শিক্ষায় চাকরি যে সংরক্ষণের কথা মুসলমানদের কথা বলা হয়েছে সেটা দেওয়া হোক 6% আদিবাসীদের প্রকৃত আদিবাসীদেরকে চাকরি দেওয়া হোক 22% প্রকৃত দলিতদেরকে চাকরি দেওয়া হোক এই দাবি আমি করছি এই জন্যই আমার উপর এত চাপ আসছে এবার আপনারা যদি চান এই দাবি কন্টিনিউ হোক এটাই হোক প্রকৃত পিছড়ে বর্গের হিন্দু মানুষ সে 22% এর আওতায় আসুক প্রকৃত যিনি আদিবাসী সে 6% এর আওতায় আসুক যে প্রকৃত মুসলমান পিছড়ে বর্গের আছে সে 10% এর আওতায় আসুক তাহলে আমাদের হাতকে শক্ত করবে 29 এপ্রিল খামচিনে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন আপনাদের উপর নির্ভর করছে আর একটা বলে রাখি এবারে আমরা বামপন্থী আইএসএফ ধর্মনিরপেক্ষ দলগুলোকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা সরকার এই আমরা কন্টেস্ট করছি আপনারা যদি আমাদেরকে সরকারে নিয়ে আসেন আমি একটা জোর গলায় বলে যাচ্ছি একটা কথা যে আমরা খুঁজে বার করব 6 মাসের মধ্যে কমিশন বসাবো যে দলিত নয় দলিত সেজে সার্টিফিকেট বার করেছে সেইগুলো খুঁজে বার করব 6 মাসের মধ্যে বার করে সব কটা সার্টিফিকেট আমরা চালিয়ে দেব বাতিল করে দেব একটাও রাখবো না প্রকৃত দলিত ভাই সার্টিফিকেট গুলো রাখবো তার প্রকৃত দলিত ভাই পিছড়ে বর্গের হিন্দু ভাই সেই সার্টিফিকেট নিয়ে তার ফ্যাসিলিটি নেবে 6 মাসের মধ্যে আমি টাইম দিচ্ছি আপনাদের কথা দিচ্ছি 6 মাসের মধ্যে ওই 70 লাখ যারা ভেজাল আদিবাসী সেজে আদিবাসীদের অধিকারকে কেড়ে নিতে চাইছে সেইগুলো খুঁজে বার করব ওই 70 লাখ সার্টিফিকেটকে আমরা বাজেয়াপ্ত করব আগুন দিয়ে জ্বালিয়ে দেব ওদের সার্টিফিকেটের কোনো দাম রাখবো না প্রকৃত 80 লাখ যে আদিবাসী আছে তারা 6% এর আওতায় এসে যাতে সঠিকভাবে তাদের সংরক্ষণ উপভোগ করে তার ব্যবস্থা করব আর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা কি করব 10% তবে আবার বলছি সেটা কমিশন বসিয়ে প্রপার কমিশনের গাইডলাইন আছে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে কাদের ওখানে জনগোষ্ঠীগুলোকে ইনক্লুড করা দরকার সেইগুলো আমরা করব তাই আপনাদের বলবো আপনারা যদি আমাদের হাতকে শক্ত করেন এই লড়াই আমরা করতে পারবো দেখুন আপনার 29 এপ্রিল ভোটটা আগামী 5 বছর কটা বাজে হ্যাঁ আমার ঘড়িটা দেখতে পাচ্ছেন লাইটটা চোখে পড়ছে
আমাকে দিয়েছে আজকের জন্য পড়বো একটাই তোমাদের দিনই ভাঙড়ের লোক দিয়েছে আমি ঘড়ি পড়ি না কাল থেকে দেখতে পাবে না আমার ঘড়ি আমি পড়ি না বললো আজকে ভাই একটু পড়বেন ভালোবেসে দিয়েছে পড়বেন একটু পড়তে হবে সেও হয়তো দেখছে না একটু খুশি হবে দামি পাড়া ঘড়ি মনে হচ্ছে জমি আচ্ছা যেটা বলছিলাম আপনাদের আজকে আমাদেরকে বুঝতে হবে আমরা এই 29 এপ্রিল ভোটটা দিচ্ছি আগামী 5 বছর কতটা ভালো থাকবে নির্ভর করছে এখন খোঁজ পাচ্ছি বিভিন্ন এলাকায় যে 500 টাকা ভালো ভালো দামি দামি শাড়ি মায়েদের হাতে দিচ্ছে মায়েরা তোমরা পেয়েছো নাকি এখনো পাওনি আসবে অপেক্ষা করো আমি নয় ক্যানিং পূর্বে থেকে আসছে মালগুলো তবে অনুরোধ করছি আপনাদের এলে ছাড়বেন না নিয়ে নেবেন কিন্তু ছাড়বেন না কিন্তু মায়েরা বাপেরা যারা আছেন 500 টাকা বিরিয়ানির টাকা দিয়ে আপনাদের ভোটটা নিচ্ছে মানে ইঁদুর কল দেখেছেন তো ভালো খাবার থাকে ইঁদুর কলের মধ্যে ও ইঁদুর ঢুকে যায় খেতে কলে আবদ্ধ হয়ে যায় তাই আর বেরোতে পারবেন না অনুরোধ করছি যে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে আপনার ভোট নিচ্ছে সে সমাজ সেবা করার জন্য করছে সে ব্যবসা করার জন্য ইনভেস্ট করছে 10 কোটি টাকা ইনভেস্ট করলো 10 টাইমস লাভ করবে 100 কোটি টাকা সে লাভ করবে কিভাবে করবে আপনার মাথার উপর দিয়ে করবে দু রকম ভাবে করবে আপনাকে শোষণ করবে সার্টিফিকেট নিতে চাইবেন 500,000 টাকা দাও নালে সার্টিফিকেট দেবে না আর এমএলএ সার্টিফিকেট না খেলে পেলে অনেক ক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হবে তাহলে পকেট থেকে তখন টাকা বার করে দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার জমি 10 লাখ টাকা কাটা আপনি বিক্রি করতে পারবেন না ওরা যদি ক্ষমতায় আসে কি বলবে তুই বিক্রি করতে গেলে আমার অনুমতি লাগবে আপনাকে কি বলবে ও তুই জমিটা বিক্রি করবি আরে 2 লাখ টাকা কাটা রাখ আমাকে দে ও আবার তাকে 10 লাখই বিক্রি করবে মধ্যখানে জমির মালিক পেল 2 লাখ আর ওই দালালগুলো পেয়ে গেল 8 লাখ এইভাবে টাকা তুলবে তাই শুধু তাই নয় আপনি একটা জমি কিনতে গেলেন 1 কাঠা 2 কাঠা জমি তখন আপনি 2 লাখ টাকার জমি আপনাকে বলে 5 লাখে বিক্রি আছে কেন নালে কেটে পড়ো কিনতে গেলেও আপনাকে ওদের হুকুম নিয়ে কিনতে হবে না হলে কেনার পরে দখল নিতে পারবেন না যদি ওই ক্যানিং পূর্বের ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে জেতান কারণ খোঁজ নিয়ে দেখুন ক্যানিং পূর্বে আপনাদের এখান থেকে কাছে এই মোড় থেকেই তো বাঁ দিকে ক্যানিং পূর্ব শুরু হচ্ছে এখানে আছে শাহাবুদ্দিন ভাই জিজ্ঞাসা করুন ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে এবার ভাঙড়কে ধ্বংস করতে এসেছে তাই অনুরোধ করছি বিরিয়ানির প্যাকেট 500 টাকায় ভুলে যাবেন না শাড়িতে ভুলে যাবেন না তবে ছাড়বেন না আপনারা নিয়ে নেবেন কিন্তু সকাল সকাল যাবেন খাম চিহ্ন ভোটটা দেবেন ওকে পরাস্ত করবেন নালে বিপদ আছে আর কিভাবে টাকা তুলবে আপনার এখানে একটা ঢালাই রাস্তা পানীয় জলের কল বা লাইট যে কোনো উন্নয়নের জন্য যা কিছু হচ্ছে আমাকে বলে না যে নওশাদ সিদ্দিকী কি উন্নয়ন করেছে আমি জোর গলায় বলে যাচ্ছি ভাঙড়ে 2021 থেকে 2026 উন্নয়নের জন্য একটা যদি ইট বা পোতা হয় একটা যদি লাইট পোস্ট লাগানো হয় এটা সর্বপ্রথম ক্রেডিট চাই ভাঙড়ের মানুষের কাছে তারপরেই না ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীর জন্যই হচ্ছে এটা আমি জোর গলায় বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে তবে সমস্যাটা কি ভাঙড় 1 নম্বর ব্লক থেকে 2 নম্বর ব্লকের একটা ব্রিজ হয়েছে দেখেছেন না হচ্ছে বলে বরাদ্দ হয়েছে টাকা ওটা আমার দাবি এগুলো আমার দাবি ফিতেটা কাটার দরকার ছিল নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের এমএলএ তার পরিবর্তে ক্যানিং থেকে একজন এসে ফিতেটা কাটছে এইটাই তফাৎ আমার জন্য হচ্ছে মাথায় রাখবেন বলে না কি উন্নয়ন হচ্ছে 2011 থেকে 2021 যা না উন্নয়ন হয়েছে ভাঙড়ে 21 থেকে 26 করাতে বাধ্য করেছে নওশাদ সিদ্দিকীর মাথায় রাখবেন তারপরেও বলছি কিভাবে টাকাটা তুলবে আজকে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিচ্ছে শাড়ি দিচ্ছে কোথা থেকে পাবে আমি দিতে পারছি না কেন সবাই হলফনামা জমা করেছে আমিও জমা করেছি আমার একটা জিনিস বেড়েছে একটা জিনিস কমেছে 2021 সালে আমার নামে একটাও মামলা ছিল না হ্যাঁ আপনাদের জন্য লড়াই করতে গিয়ে কৃষকের জন্য লড়াই করতে গিয়ে দলিতের জন্য লড়াই করতে গিয়ে আদিবাসীর জন্য লড়াই করতে গিয়ে হিন্দুর জন্য কথা বলতে গিয়ে মুসলমানের জন্য কথা বলতে গিয়ে ছাত্রদের জন্য কথা বলতে গিয়ে স্কুলে শিক্ষক নেই কেন শিক্ষক দেওয়ার কথা বলতে গিয়ে হসপিটালে ডক্টর নেই কেন ওষুধ নেই কেন এই কথা বলতে গিয়ে এক কথায় মানুষের জন্য কথা বলতে গিয়ে সরকার রাগে আমার উপরে 17 খানা মামলা দিয়ে দিয়েছে মামলা আমার বেড়ে গিয়েছে আর একটা জিনিস কমে গিয়েছে কি জানেন ইনকাম এমএলএ দের ইনকাম বাড়ে আর এমন এমএলএ আপনারা বানিয়েছেন এই এমএলএ ইনকাম কমে গেছে তাহলে এমএলএটা মনে ভালো নয় বলে
মানে আমি তোলাবাজি দুর্নীতি গুন্ডামি মস্তানি করতে পারিনি, আমার ইনকাম কমে গেছে। তবে এই কমা ইনকামও আমি সুখে থাকতে পারছি, কারণ আজ ভাঙড়ের জমিনে, ভাঙড়ের মাঠে, ভাঙড়ের এলাকায় কেউ বলতে পারবে না যে আমার এমএলএ নওশাদ সিদ্দিকী 1 টাকা দুর্নীতি করেছে, কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে চোর 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 বলে ডাকছে, অন্যকে চোর চোর বলে ডাকছে। যাক আসা যাক, দু রকম ভাবে টাকা তুলবে। একটা হচ্ছে আপনাকে প্রেসার দিয়ে আপনার উপরে বুলডোজার চালিয়ে টাকা তুলবে, দ্বিতীয় হচ্ছে উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয়। একটা লাইট পোস্টের জন্য 2,88,000 টাকা তো বরাদ্দ হয়েছে, সেখান থেকে যদি কাটমানি 1 লাখ টাকা খেয়ে নেয়, 1,88,000 টাকার কি লাইট পোস্ট হবে ভাই? 3 বছর 2 বছর পরে লাইট পোস্ট ভেঙে পড়ে যাবে, বুঝতে পারছেন? ওই 1 লাখ এখন 10 কোটি খরচ করে যে 100 কোটি তুলবে। আর কিভাবে বলছি, ঢালাই রাস্তা 6 ইঞ্চি গেজে ঢালাই রাস্তা আর 6 ফুট চওড়া।